শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। গেল 5 দিনে চলতি সপ্তাহের ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রাপ্তিযোগ ও ব্যয়ের লেনদেন হিসেব শেষে অবশেষে থাকলো কি, এসব জানাতেই আমাদের পুরো আয়োজন ভাগশেষ। আর সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। শুরু করতে চাই ব্যাংক খাতের খেলাপি ঋণের খবর দিয়ে। দেশের ব্যাংক খাতে নজিরবিহীনভাবে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। মোট খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের প্রায় 36% এখন খেলাপি। বলা হচ্ছে দেশের ব্যাংকগুলো যত টাকা ঋণ দেয় তার 1/3 বেশি এখন খেলাপি ঋণ। আমরা একটু দেখে আসতে চাই খেলাপি ঋণের বর্তমান কি পরিস্থিতি রয়েছে। বাড়ছে খেলাপি ঋণ আমরা দেখছি মোট ঋণ এই চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সেটির পরিমাণ 18,03,840 কোটি টাকা এবং মোট খেলাপি ঋণ আমরা দেখছি 6,44,000 কোটি টাকা এবং জুন মাসে খেলাপি ঋণ ছিল 6,08,346 কোটি টাকা। অর্থাৎ গেল জুন থেকে বর্তমান অবস্থায় সেটি কিন্তু খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। আমরা দেখছি 6,08,000 থেকে সেটি 6,44,000 হয়েছে এবং 3 মাসে বেড়েছে। আমরা যে বিষয়টি বলছিলাম 3 মাসে যে বাড়ার পরিমাণ সেটি দেখছি আমরা 36,169 কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে এবং খেলাপি ঋণের হার যদি আমরা দেখি 35.37%, অর্থাৎ প্রায় 36% বলা চলে। বাংলাদেশ ব্যাংক কিন্তু সাম্প্রতিক সময়ে এই খেলাপি ঋণ যে বেড়েছে সেটির তথ্য জানিয়ে দিয়েছে এবং খেলাপি ঋণের হার আমরা একটু দেখতে চাই বাংলাদেশ এবং এশিয়ার অন্যান্য দেশের সাথে আমরা একটু তুলনা করতে চাই। এশিয়ার অন্যান্য বলতে আমাদের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, তাদের সঙ্গে একটু সামঞ্জস্য করলে দেখা যায় বাংলাদেশে পরিমাণ হচ্ছে 35.37%। আমরা দেখছি খেলাপি ঋণের পরিমাণ 35.73% এবং শ্রীলঙ্কায় সেটি কিন্তু অনেকখানি কম। আমরা দেখছি 12.6% খেলাপি ঋণের পরিমাণ, পাকিস্তানে 7.4%, ভিয়েতনামে 5.4%। অর্থাৎ আমাদের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে আশেপাশে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো সেগুলোতে কিন্তু দেখছি আমরা খেলাপি ঋণের পরিমাণ কিন্তু অনেক কম। সেখানে বাংলাদেশ কিন্তু 36% প্রায়। সেই জায়গা থেকে নেপাল দেখছি আমরা 4.4% মাত্র এবং ফিলিপিন্স 3.3%। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের আমরা দেখছি খেলাপি ঋণের পরিমাণ 2.3%, থাইল্যান্ড 2.7 এবং সবশেষ চীন দেখছি আমরা 1.5% মাত্র। পরবর্তীতে একটু দেখতে চাই খেলাপি ঋণ যেসব ব্যাংকে বেশি, অর্থাৎ বাংলাদেশের যে ব্যাংকগুলো রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে খেলাপি ঋণ সবচেয়ে বেশি বলা হচ্ছে এবং বিদেশি ব্যাংকগুলোতে কম। তালিকার শীর্ষে রয়েছে আমরা দেখছি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক খেলাপি ঋণের যে সব ব্যাংকে বেশি। জনতা ব্যাংক রয়েছে, অগ্রণী ব্যাংক, তারপরে তৃতীয়তে রয়েছে ন্যাশনাল ব্যাংক, রয়েছে আইএফআইসি ব্যাংক, এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকও রয়েছে। অর্থাৎ যে কেন্দ্রীভূত একীভূত হয়ে যাওয়া যে 5টি ব্যাংক সেই ব্যাংকগুলোও কিন্তু ঋণ খেলাপিতে অনেকটাই রয়েছে। গেল এক যুগে দারিদ্র্য কমার দিক থেকে উল্লেখযোগ্য সফলতা অর্জন করলেও 6,20 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই সময়ে 3,40 লাখ মানুষ দারিদ্র্য সীমার বাইরে এসেছে। চরম দারিদ্র্যের হার 12.2% থেকে কমে 5.6% হয়েছে। আমরা সেই চিত্রটি একটু দেখতে চাই। দারিদ্র্যের হার কি অবস্থায় রয়েছে, পূর্বের অবস্থা কেমন ছিল, বর্তমান অবস্থা আমরা একটু দেখছি। দারিদ্র্যের ধরন, চরম দারিদ্র্য পূর্বের অবস্থা ছিল 12.2%, সেটি বর্তমান অবস্থা 5.6%, অনেকটাই উন্নত হয়েছে দেখছি আমরা। এবং মাঝারি ধরনের দারিদ্র্য যেটি রয়েছে, মাঝারি দারিদ্র্য সীমার নিচে যেই মানুষ রয়েছে তাদের পূর্বের অবস্থা ছিল 37.1%, সেটি অনেকটাই হ্রাস পেয়ে 18.7% অবস্থান করছে এই মুহূর্তে। এবং আরেকটি বিষয় একটু খেয়াল করি আমরা, 2010 থেকে 2016 অর্থাৎ এই 6-7 বছরে দারিদ্র্য হ্রাসের যে চিত্র রয়েছে সেটি 1.8 পয়েন্ট ছিল দারিদ্র্য হ্রাসের যে চিত্র, এবং 2016 থেকে 2022 এই 6 বছরে আমরা দেখছি সেটি অনেকটাই কমে এসেছে, 1.3 পয়েন্ট আমরা দেখছি। অর্থাৎ 2010 থেকে 16 সালে যতটা বেশি বা যত দ্রুত দারিদ্র্য হ্রাসের যে হার আমরা দেখছিলাম সেই দারিদ্র্য হ্রাসের হার কিন্তু পরবর্তীতে অনেকটাই কমে গিয়েছে। আমরা দেখছি 2016 থেকে 2022-এ 1.3 পয়েন্ট আমরা দেখছি এবং বাংলাদেশের দারিদ্র্য বৈষম্য মূল্যায়ন করা হচ্ছে 2025-এ সাম্প্রতিক সময়ে, সেই তথ্য আমরা জানিয়ে দিচ্ছিলাম। আরও কিছু মূল্যায়ন আমরা দেখতে চাই। দারিদ্র্য বৈষম্য মূল্যায়ন, গ্রাম ও শহরে দারিদ্র্য কমলেও লাখো মানুষ এখনও ঝুঁকিতে রয়েছে।
2025 সালেও দরিদ্র থাকবে প্রায় 3,60,00,000 মানুষ বলা হচ্ছে। এই যে কমে যাওয়ার ধারণাটি আমরা বলছিলাম, কমে গেলেও এখন পর্যন্ত কিন্তু আশঙ্কা করা হচ্ছে 2025 সালেও প্রায় 3,3 কোটির ওপর মানুষ দরিদ্র থাকবে। 3,40,00,000 মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে মুক্ত হয়েছে। গ্রামে দারিদ্র্যের হার 20.5%, শহরে দারিদ্র্যের হার 14.7%। তবে আমরা দেখছি যে গ্রামে দারিদ্র্যের হার কিন্তু অনেকটাই বেশি, মোটামুটি 6% মতো বেশি দেখছি আমরা। এবং জেলাভিত্তিক যদি যে বিষয়টি দেখতে চাই, রংপুর বরিশালে দারিদ্র্য 26%, সেই তুলনায় খুলনা, চট্টগ্রাম, রাজশাহীতে আমরা দেখছি দারিদ্র্যের হার 16%। এই পর্যায়ে দেখে নেব বিশ্বের আয়ের দিক থেকে শীর্ষ কয়েকটি কোম্পানির খবর। আয়ের দিক থেকে বিশ্বে আলোচিত বেশ কিছু বড় কোম্পানি যাদের মুনাফা, বাজার মূলধন আর কর্মীদের নিয়ে কৌতূহল আছে কম বেশি সবারই। এক নজরে দেখে নেওয়া যাক শীর্ষে রয়েছে কোন 10টি কোম্পানি, তাদের আয় কেমন আমরা একটু দেখতে চাই। বিশ্বের শীর্ষ আয়ের 10টি কোম্পানি, শুরুতেই রয়েছে ওয়ালমার্ট। আমরা ওয়ালমার্টের বিষয়ে সবাই জানি, অ্যামাজন রয়েছে দ্বিতীয় স্থানে। ওয়ালমার্টের যে আয়ের পরিমাণ সেটি দেখছি আমরা $693 বিলিয়ন, অ্যামাজনের আয় $691 বিলিয়ন। পরবর্তীতে রয়েছে সৌদি আরামকো, এটি সৌদি আরবের একটি প্রতিষ্ঠান। ওয়ালমার্ট, অ্যামাজন দুটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আমরা জানি। সৌদি আরামকোর বার্ষিক যে আয় দেখছি আমরা শীর্ষ 10-এর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে, $461 বিলিয়ন তাদের আয়। এবং সিনোপেক রয়েছে, এটি চায়নার একটি কোম্পানি, $453.14 বিলিয়ন। এরপরে রয়েছে ইউনাইটেড হেলথ, $435 বিলিয়ন নিয়ে। অ্যাপল রয়েছে $416 বিলিয়ন, তাদের যে আয় শীর্ষ আয়ের দিক থেকে তারা রয়েছে 6 নম্বরে রয়েছে। এবং এরপরে রয়েছে বার্কশায়ার হ্যাথাওয়ে, $397 বিলিয়ন তাদের আয়। এবং পরবর্তীতে পেট্রো চায়না দেখছি, যাদের আয় $394.62 বিলিয়ন। এরপরে 9 নম্বরে রয়েছে সিভিএস হেলথ, $394 বিলিয়ন তাদের আয়। এবং 10 নম্বরে রয়েছে আমরা দেখছি ম্যাককেসন কর্পোরেশন, তাদের আয় $387 বিলিয়ন। এ পর্যায়ে দেখে নেব সপ্তাহ শেষে বৈদেশিক মুদ্রার বিনিময় হার কেমন। আজকে সপ্তাহের শেষ দিনে ডলার কিংবা অন্যান্য যে বৈদেশিক মুদ্রা রয়েছে সেগুলোর বিনিময় হার একটু দেখতে চাই। ডলার 122.40 টাকা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেখছি 122.52 টাকা। ইউরোর ক্ষেত্রে আমরা দেখছি ক্রয় মূল্য 141.91 টাকা, বিক্রি হচ্ছে 142.08 টাকায়। পাউন্ড 162.05 টাকা ক্রয় মূল্য, পক্ষান্তরে বিক্রয় মূল্য দেখছি আমরা 162.26 টাকা। রুপির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পরিবর্তন নেই, অপরিবর্তিত রয়েছে। 1 টাকা 37 পয়সা ক্রয় এবং 1 টাকা 37 পয়সা বিক্রয় মূল্য। ইউয়ানের ক্ষেত্রে আমরা দেখছি 17.31 টাকা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 17.33 টাকা। পরবর্তীতে আরও বেশ কয়েকটি বৈদেশিক মুদ্রা রয়েছে, সেগুলো আমরা দেখতে চাই। ইয়েন রয়েছে 0.78 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কিন্তু একই রকম আমরা দেখছি 0.78 টাকা। অস্ট্রেলীয় ডলার 79.74 টাকা ক্রয় মূল্য, বিপরীতে বিক্রি হচ্ছে 79.88 টাকায়। সিঙ্গাপুরি ডলার 94.29 টাকা এবং বিক্রি হচ্ছে 94.45 টাকায়। সপ্তাহ শেষে বৈদেশিক মুদ্রার যে ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ভাগশেষ। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে 18 পয়েন্ট। লেনদেন হয়েছে 439.44 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 88 কোটি টাকা কম। আমরা সপ্তাহ শেষে ডিএসইর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যগুলো একটু বিশ্লেষণ করতে চাই। সূচক ও লেনদেনের পরিমাণ আমরা দেখছি ডিএসইএক্স সূচক 5028 পয়েন্ট বেড়েছে আমরা দেখছি গত দিনের তুলনায় 18.34 পয়েন্ট, যেটি বলছিলাম। লেনদেন হয়েছে 439.44 লাখ টাকা এবং লেনদেন কমেছে গেল দিনের থেকে 88 কোটি টাকা। এবং দর পরিবর্তনের জায়গায় আমরা একটু দেখছি 170টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 136টি কোম্পানির শেয়ারের দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 73টি শেয়ারের দর। এ পর্যায়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর জানব। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক বেড়েছে 25 পয়েন্ট, লেনদেন হয়েছে
25,98,00,000 টাকা, যা আগের দিনের চেয়ে 2,71,00,000 টাকা কম। এক নজরে সেটিও দেখতে চাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের কি অবস্থা। সপ্তাহ শেষে সিএসপিআই যেটি বলছিলাম 14,011 পয়েন্ট, সূচক পয়েন্ট বেড়েছে 25 পয়েন্ট বেড়েছে দেখছি। লেনদেন হচ্ছে 25,98,00,000 টাকা, যেটি গত দিনের চেয়ে 2,71,00,000 টাকা কম লেনদেন আমরা দেখছি। এবং দর পরিবর্তন 87টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 53টি কোম্পানির শেয়ারের দর কমেছে এবং 32টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এ পর্যায়ে ঢাকা পুঁজিবাজারের সার্বিক সূচক বেড়েছে 159 পয়েন্ট। সেই চিত্রগুলো একটু দেখে নেব। সপ্তাহ শেষে মূলধন বেড়েছে 8,000 কোটি টাকার বেশি। সপ্তাহ শেষে পুরো ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সার্বিক চিত্র সেটি আমরা দেখছি। 23 নভেম্বর সপ্তাহ শুরুর দিন ডিএসইএক্স সূচক ছিল 4,915 পয়েন্ট, সূচক পরিবর্তন 46, লেনদেন হয়েছিল 385,92,00,000 টাকা এবং বাজার মূলধনের পরিমাণ 6,84,000 কোটি টাকা দেখছি। পরবর্তীতে 24 নভেম্বর আমরা দেখছি সূচকের পরিমাণ 5,024 পয়েন্ট, সূচক পরিবর্তন 109.10, লেনদেন 635,95,00,000 টাকা, বাজার মূলধন ছিল 6,93,000 কোটি টাকা। 25 নভেম্বর কিন্তু আমরা দেখছি 5,018, এদিন কিন্তু কমে গিয়েছিল কিছুটা। লেনদেনের পরিমাণ আমরা দেখছি 636,38,00,000 এবং 6,93,000 কোটি টাকা বাজার মূলধন। 26 নভেম্বর 5,009 আমরা দেখছি সূচক এবং সূচক পরিবর্তন -8, লেনদেন হয়েছিল 527,87,00,000 টাকা বা বাজার মূলধন 6,92,000 কোটি টাকা। এই দিন কিন্তু লেনদেনও কম হয়েছে এবং বাজার মূলধনও কিন্তু আমরা বেশ খানিকটা কম দেখছি গত 25 তারিখের চেয়ে। সবশেষ 27 তারিখ একটু দেখতে চাই। 5,028 সূচক পয়েন্ট এবং সূচক পরিবর্তন 18, লেনদেন হয়েছে 439,44,00,000 টাকা, অর্থাৎ আগের দিনের তুলনায় অনেকটাই কম এবং 6,92,000 কোটি টাকা বাজার মূলধন আমরা দেখতে পাচ্ছি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে নতুন ধান উঠতে শুরু করেছে। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে ধানের দামও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। আশুগঞ্জের মেঘনাপাড়ের এই ধানের হাটটি দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মোকাম হিসেবে পরিচিত। এখানে ধানের মৌসুমে প্রতিদিন 1 থেকে 1.5 লাখ মণ ধান কেনা বেচা হয়। গেল কয়েকদিন ধরে এই মোকামে নতুন আমন মৌসুমে ধান উঠতে শুরু করেছে। আজকে আমরা এই বাজারে 5 ধরনের ধান বেচাকেনা হতে দেখেছি। তার মধ্যে বিআর 28, 29 মোটা ধান এবং বিআর 75 সহ বিআর 49 জাতের ধান এখানে পাওয়া যাচ্ছে। এর মধ্যে বিআর 75 এবং বিআর 49 ধানটি এটি নতুন জাতের ধান। এর মধ্যে বিআর 28 আজকে এখানে কেনা বেচা হচ্ছে প্রতি মণ 1400 থেকে 1410 টাকা। বিআর 29 বিক্রি হচ্ছে 1340 থেকে 1350 টাকা। মোটা ধান বিক্রি হচ্ছে 1140 থেকে 1150 টাকা এবং যে নতুন জাতের ধান অর্থাৎ বিআর 75 সেটি বিক্রি হচ্ছে 1000 থেকে 1010 টাকা। বিআর 49 ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1020 টাকা দর পর্যন্ত। মূলত নতুন জাতের যে ধানগুলো পাওয়া যাচ্ছে এগুলো ভেজা ধান। তবে এখানকার যারা ব্যাপারী আছেন তারা বলছেন যে ইতিমধ্যে হাওড়ে নতুন আমন মৌসুমের ধান কাটা শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আগামী 5 থেকে 7 দিন পর কিন্তু এই মোকামে আরো বেশি পরিমাণ ধানের সরবরাহ বাড়বে বলে তারা আশা প্রকাশ করছেন। তখন হয়তোবা এই যে ধানের দাম ইতিমধ্যেই কিছুটা কমেছে, সেক্ষেত্রে যদি সরবরাহ বাড়ে তখন আরো অনেকাংশেই দাম কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহর সঙ্গে। তিনি বলছেন যে তারা গেল কয়েক মাস ধরে এই মোকামে ধানের সংকটের কারণে জেলার বেশ কয়েকটি চালকল বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন যেহেতু আবার ধানের সরবরাহ বাড়ছে, সেক্ষেত্রে বন্ধ চালকলগুলো কিন্তু আবার চালু হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলছেন যে এই চালকলগুলো চালু হয়ে গেলে পরে তখন কিন্তু আরো বেশি পরিমাণে চাল তারা বাজারে সরবরাহ করতে পারবেন এবং যদি এই মোকামে যদি ধানের দর কমে সেক্ষেত্রে তারা কম দামে চাল সরবরাহ করতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে রাখি, এই আশুগঞ্জের এই মোকামটি কিন্তু জেলার প্রায় 250-র মতো চালকলে ধানের যোগান দিয়ে থাকে এবং এই 250 চালকল থেকে প্রতিদিন 10 থেকে 12 কোটি টাকার চাল বাজারজাত করা হয় ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের বিভিন্ন জেলায়। তো আমার কাছে এই ছিল আশুগঞ্জ মোকাম থেকে ধানের সরবরাহ এবং দরদাম সংক্রান্ত সবশেষ খবর। রমজান মাস সামনে রেখে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের সরবরাহ বেড়েছে তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুরের। গেল বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে চিনি, ছোলা ও খেজুরের আমদানি 10 থেকে 30% বেড়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাজী মাহফুজ।
রমজানের বাকি এখনও 2.5 মাস পর্যন্ত রয়েছে। তবে রমজানের অতি প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে তার মধ্যে ছোলা, মটর জাতীয় পণ্য, একই সাথে খেজুর, চিনি, ভোজ্য তেল, এই পণ্যগুলো কিন্তু চট্টগ্রামের ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে আসতে শুরু করেছে। আমরা যদি নির্দিষ্ট করে বলি সেই ক্ষেত্রে ছোলার চাহিদা কিন্তু রমজান মাসে 1 লাখ থেকে 1,20,000 টনের মতো থাকে। সেই পণ্যটি কিন্তু চাহিদার চাইতে বেশি এবার আমদানি হচ্ছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তারা 1 থেকে 1.5 মাস আগেই এই পণ্যটির ঋণপত্র খুলেছে এবং কিছু কিছু পণ্য ইতোমধ্যে বাজারে প্রবেশ করেছে এবং কিছু পণ্য এখন পাইপ লাইনে রয়েছে। দামের ক্ষেত্রে যদি বলি, গত বছরের চাইতে ছোলার দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। অন্য যে পণ্যগুলো রয়েছে তার মধ্যে চিনি এবং ভোজ্য তেল, এই দুটি পণ্যের চাহিদা আমরা দেখি রমজানে প্রায় 3 লাখ টনেরও বেশি থাকে। সেই পণ্যটি কিন্তু এখন বাজারে আসছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে রমজানের অতি প্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ কিন্তু গত বছরের চাইতে এবছর বাজারে বেশি আসতে শুরু করেছে এবং ব্যবসায়ীরা ঋণপত্র খুলতে পেরেছে। বিশেষ করে দুটি কারণেই তারা বলছেন যে এবার এই পণ্যগুলোর সরবরাহ বাজারে বাড়ছে, একই সাথে দামও কমে আসছে। তার মধ্যে তারা প্রথম যে কারণটি বলছেন যে অন্যান্য সময় কিন্তু এখানকার আমদানিকারক এবং ব্যবসায়ীরা ঋণপত্র খুলতে পারতো না, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি যারা ব্যবসায়ী। এবার কিন্তু সেই জায়গাতে একটা পরিবর্তন এসেছে, অর্থাৎ সবাই কিন্তু ঋণপত্র খুলতে পারছেন এবং ডলারেরও পর্যাপ্ততা রয়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। এই দুটি কারণেই মূলত মোটা দাগে এই চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে এই রমজানের পণ্যের সরবরাহ বাড়তে শুরু করেছে এবং দামও কমে আসতে শুরু করেছে। এ পর্যায়ে জানতে চাই জামালপুরের খবর। জামালপুরে কাঁচা মরিচের সরবরাহ বেশি থাকায় 2 দিনের ব্যবধানে পাইকারিতে কেজি প্রতি দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। এ বিষয়ে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি পাইকারি কাঁচামরিচের হাট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জুয়েল রানা। জামালপুরে চলতি বছরে 7,355 হেক্টর জমিতে আগাম কাঁচামরিচের চাষ করা হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি বাজারে সেই আগাম জাতের কাঁচামরিচ আসতে শুরু করেছে। তবে গত 2 দিনের ব্যবধানে কাঁচামরিচ বাজারে সরবরাহ বেশি থাকায় প্রতি কেজি কাঁচামরিচের দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। অর্থাৎ আজকে এই হাটে কাঁচামরিচ পাইকারি বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকা কেজি দরে। অর্থাৎ দিন যত গড়াবে কাঁচামরিচের দাম ততটা কমে আসবে। তার একটি অন্যতম কারণ হচ্ছে বাজারে কাঁচামরিচের সরবরাহ ততটাই বেড়ে যাবে। আরেকটি বিষয় বলা চলে, এই যে হাটটি দেখছেন, এই হাটটি দুপুর থেকে শুরু হয়ে একটানা সন্ধ্যা পর্যন্ত কাঁচামরিচ পাইকারি ভাবে কেনাবেচা হয়ে থাকে। আরেকটি বিষয় বলা চলে, ঢাকার রাজধানী সহ টাঙ্গাইল, নরসিংদী, কুষ্টিয়া, খুলনা, ফেনী সহ সারা দেশ থেকে এই হাটে পাইকারি যে কাঁচামরিচের ব্যবসায়ী রয়েছেন তারা এই হাটে আসেন। এখান থেকে কাঁচামরিচ সরবরাহ করে তারা সারা দেশে ছড়িয়ে দিয়ে থাকে। অর্থাৎ বলা চলে এখানকার যে এই হাটের ইজারাদার রয়েছে তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন, এই হাটে এখন 25 থেকে 45 লক্ষ টাকার উপরে কাঁচামরিচ কেনা বেচা হচ্ছে। অর্থাৎ দিন যত গড়াবে বাজারে সরবরাহ বাড়বে, তার পাশাপাশি কোটি থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত কাঁচামরিচ প্রতিদিন এই হাটে কেনা বেচা হয়ে থাকে বলে এখানকার যে ব্যবসায়ী এমনকি ইজারাদার তারা আমাকে জানিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, কাঁচামরিচ যেহেতু মৌসুম শুরু হয়েছে, অর্থাৎ প্রতিদিন এখানকার ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে যাবে। আরেকটি বিষয় বলা চলে, এইবার যে কাঁচামরিচের দাম, সেই দামটি নিয়ে কৃষকরা কিছুটা সন্তুষ্টি প্রকাশ করছে। অর্থাৎ এখন একটু তুলনামূলক দামটা বেশি থাকার কারণে সব মিলিয়ে বলা চলে দিন যত গড়াবে কাঁচামরিচের হাট ততটাই ব্যবসায়ীদের হাট ডাকে মুখরিত হয়ে উঠবে এই জামালপুরের কাঁচামরিচের হাট। এই ছিল জামালপুর থেকে আমার কাছে কাঁচামরিচ বেচা কেনা বেচার সব শেষ। দর্শক, শেষ করছি এ সপ্তাহের ভাগশেষ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।